আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চীনা প্রেসিডেন্টের ঢাকা সফর সম্পর্ক জোরদারের আশা বিশ্লেষকদের। চীনের সঙ্গে উৎপাদনশীলতা সহযোগিতা চুক্তির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। জঙ্গিদের আটকের বদলে হত্যা করার প্রশ্ন দেখা দিয়েছে জনমনে, বলেছেন মির্জা ফখরুল। হত্যার মাধ্যমে জঙ্গিবাদ দমন অসম্ভব, মন্তব্য জাফরুল্লাহ চৌধুরীর। দেশের সুপ্রতিষ্ঠিত হাসপাতালগুলোকে পাশ কাটিয়ে নিজেদের পছন্দের সেন্টারগুলোতে বিদেশ গমনেচ্ছুদের চেক আপ করাচ্ছে গামকা। ব্যাপক হয়রানির শিকার সাধারণ মানুষ। মহানবমীতে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। বিসর্জনের মধ্য দিয়ে কাল শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে পুরো খবর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আসন্ন ঢাকা সফর দুদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা বিশ্লেষকদের। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, ব্লু ইকোনমি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, গভীর সমুদ্র বন্দর নির্মাণে চীনের সহায়তা বাংলাদেশের জন্য লাভজনক হবে বলে মনে করেন তারা। তবে দর কষাকষি ও দক্ষতার সাথে এসব বিষয়ে চীনের সঙ্গে সমঝোতা করতে হবে বলে অভিমত তাদের। চলতি মাসের 14 তারিখ দুদিনের সফরে ঢাকা আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার সফর উপলক্ষে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে সেমিনারের আয়োজন করে একটি ইংরেজি জাতীয় দৈনিক। এতে বক্তারা বলেন, ভূকৌশলগতভাবে বাংলাদেশ চীন সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তারা বলেন, বড় বড় প্রকল্পগুলোতে চীনের সহায়তা বাংলাদেশের যেমন প্রয়োজন, তেমনি সমুদ্রে সহজ প্রবেশাধিকার সহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশকেও চীনের প্রয়োজন। এজন্য চীনা প্রেসিডেন্টের আসন্ন সফরে কূটনীতিকদের দক্ষতার সাথে সমঝোতা আলোচনার উপর জোর দেন বক্তারা। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনা সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের অবকাঠামো উন্নয়নে 46 বিলিয়ন মার্কিন ডলার চীন দেবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছে, বাংলাদেশকেও তারা সে ধরনের সহযোগিতা দিতে পারে। এছাড়া দুদেশের মধ্যকার 14 মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক বৈষম্য কমাতে হবে। বাংলাদেশের বড় বড় প্রকল্পে চীনা সহায়তার ব্যাপারে দক্ষতা ও দর কষাকষির ভিত্তিতে সমঝোতা আলোচনা করতে হবে। তা না হলে এসব প্রকল্প দেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দেখা দিতে পারে। অন্যান্য প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রেখেই চীন বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে হবে বলে অভিমত তাদের। চীন এবং ভারত বাংলাদেশের জন্য দুটি ডানা। আমাদের উন্নয়নের জন্য দুটি ডানাই ব্যবহার করতে হবে। সমুদ্র সম্পদ অর্জনে আমরা চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি। শিগগিরই আমরা চীনে শ্রমিক প্রেরণ করতে পারব। চীন বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুললে এদেশের পরিবেশ আইন মেনে তা করা উচিত। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবশ্যই ইটিপি থাকতে হবে। চীনা প্রেসিডেন্টের এই সফরে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে তা যেন বাস্তবায়িত হয়। গভীর সমুদ্র বন্দর নির্মাণে চীনা সহায়তার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলেও মনে করেন বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ও চীনের মধ্যে প্রস্তাবিত উৎপাদনশীলতা সহযোগিতা উন্নয়ন বিষয়ক একটি দ্বিপক্ষীয় চুক্তির খসড়া অনুমোদন করা হয়। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর ফলে দুদেশের মধ্যে প্রযুক্তির আদান প্রদান বাড়বে। চীনের রাষ্ট্রপতি যখন বাংলাদেশ সফরে আসবেন তখন এই চুক্তি সই হবে। চুক্তি সইয়ের ফলে দুদেশই লাভবান হবে বলে মনে করছে মন্ত্রিসভা। বৈঠকে অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন 2016 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই আইন কার্যকর হলে উচ্চশিক্ষার মান নিশ্চিত করার কাজ সহজ হবে। কাউন্সিল চাইলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন বাতিল করতে পারবে। একই সঙ্গে মন্ত্রিসভা বৈঠকে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য মিয়ানমারের সঙ্গে সম্পাদিত একটি চুক্তির অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন করে মন্ত্রিপরিষদ। জঙ্গিদের আটক না করে কেন হত্যা করা হচ্ছে? জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, এখন যে সংকট চলছে তাতে ঐক্যবদ্ধ হতে না পারলে মানচিত্র থেকেই মুছে যেতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেলের মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এদিকে বিকেলে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জিহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, 90 স্বৈরাচার মুক্ত হওয়ার মাত্র ২৬ বছরের মাথায় দেশ আবারও স্বৈরাচারের কবলে পড়েছে। দেশে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্রের লেশমাত্র নেই। ভিন্ন উদ্দেশ্য নিয়ে দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে এই দেশের শতকরা 90 জন মানুষ কেউ পছন্দ করে না। সবাই বলছে যে হচ্ছে স্বৈরাচারী, ফ্যাসিবাদী। কিন্তু বিস্ময়ের ব্যাপার, যারা গণতন্ত্রের চ্যাম্পিয়ন্স তারা কিন্তু তাকে খুব একটা অপছন্দ করছেন না। মানব সভ্যতার ইতিহাসে বহু নিদর্শন আপনারা পাবেন যে নিজেদের ব্যর্থতার কারণে একটা জাতি নিশ্চিহ্ন হয়ে গেছে, মানচিত্র থেকে সরে গেছে। আজকে কিন্তু আমাদের অবস্থা তৈরি হয়েছে যে আমরা যদি আজকে নিজেরা সংগঠিত হতে না পারি, আমরা যদি নিজেদের সমস্যাগুলো বুঝতে না পারি, কি করতে হবে তা যদি বুঝতে না পারি, তাহলে মানচিত্র থেকে সরে যাওয়া আমাদের জন্য কিন্তু বিস্ময়ের কোনো ব্যাপার হবে না। এদিকে দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আসম হান্নান শাহের স্মরণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শোকসভায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বিরোধী মত দমন করে গোটা দেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে সরকার। কথা বলেন সাম্প্রতিক সময়ে জঙ্গি অভিযান নিয়েও। আজকে বলা হচ্ছে জঙ্গি নিধন করা হচ্ছে, আমরাও চাই যে জঙ্গিবাদ ধ্বংস হোক। আজকে সরকার তার নিজস্ব সুবিধার কারণে আমরা যেটা দেখছি এখন পর্যন্ত যতজনকে গ্রেপ্তার করা হলো জঙ্গিবাদের অভিযোগে, প্রায় সকলকেই নিহত করা হয়েছে, ক্রস ফায়ারের কথা বলা হয়েছে। আর জঙ্গিবাদের অভিযান চালানোতে একজনকে আমরা জীবিত অবস্থায় দেখতে পেলাম না। এই বিষয়গুলো নিঃসন্দেহে জনমনে সন্দেহের সৃষ্টি করছে, জনমনে প্রশ্ন সৃষ্টি করছে এবং জনগণ সত্যিকার অর্থেই সরকার কোন উদ্দেশ্যে এই ধরনের কাজ করছেন সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, সিনিয়র নেতাদের গ্রেফতার করে বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করার ষড়যন্ত্রে তৎপর সরকার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জঙ্গিদের না ধরে মেরে ফেলে জঙ্গিবাদ দমন অসম্ভব। অন্যদিকে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, দেশে বড় দুই দলের কোনোটিতেই গণতন্ত্র নেই, তাই নতুন কোনো দল গঠন করা হলে সাধুবাদ জানাবেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় উঠে আসে সাম্প্রতিক নানা ঘটনা। বিশিষ্টজনরা কথা বলেন দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, সরকারের জঙ্গিবাদ দমনের পদক্ষেপগুলো প্রশ্নবিদ্ধ। 1 জুলাই থেকে শুরু একজন লোককে জীবিত ধরা যাচ্ছে না। যারা জীবিত ধরা হচ্ছে, কোর্ট তো দুজনকে বলেছে তারা নির্দোষ, অন্তত বেল দিয়ে দিয়েছে, নির্দোষ বলাটা ঠিক হবে না। আর তারপর ধরার পরও তার অনেকদিন তার খবর পাওয়া যায় না। জঙ্গিবাদ লোক হত্যা করে একের পরে একবারে 10 দিন 12 দিন করে খাতায় নাম লেখাতে পারে। ব্যানার্জি সাহেব কারো 2-4টা পুরস্কার দেওয়া যেতে পারে, পুলিশের হাজার হাজার টাকা নিয়ে হতে পারে, কিন্তু দেশে শান্তি আসবে না। দেশের প্রধান দুই দল নিজেদের চিন্তায় ব্যস্ত বলে মন্তব্য কারো কারো। জানান, এই পরিস্থিতি থেকে মুক্তি চান তারা। এই বাস্তবতার মধ্যে আমরা বলবো যে রাজনৈতিক দল গঠন আমাদের রাজনীতির উন্নতির প্রথম শর্ত। সকলের মনোযোগ আমরা এই প্রশ্নে আকৃষ্ট করতে চাই এবং রাজনৈতিক দল গঠনের কোনো ভালো উদ্যোগ দেখা দিলে আমাদের প্রত্যেকের কর্তব্য সেই উদ্যোগকে সমর্থন করা। সব দলই বিরোধী দলে থাকলে দূতাবাসমুখী হয় বলে মন্তব্য করেন বক্তারা। রাজনীতিকে জনগণমুখী করার আহ্বানও তাদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল, আইসিডিডিআরবি সহ দেশের সুপ্রতিষ্ঠিত হাসপাতালগুলোর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টকে পাত্তাই দেয় না গামকা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দোহাই দিয়ে বাধ্য করে নিজেদের নির্ধারিত সেন্টারগুলোতে বিদেশ গমনেচ্ছুদের চেক আপ করাতে। সেখানে অনেককেই আনফিট দেখিয়ে অতিরিক্ত টাকা নিয়ে পরে ঠিকই তাদের ক্লিয়ারেন্স দিচ্ছে কিছু সেন্টার। এতে হয়রানির অথৈ সাগরে হাবুডুবু খায় সাধারণ মানুষ। মিরাজ হোসেন গাজীর অনুসন্ধানী রিপোর্ট, ছবি তুলেছেন জাপান সুমন ও ইনামুল হাবিব রুবেল। সৌদি আরব, কুয়েত, দুবাই, বাহরাইন, কাতার ও ওমান মিলে জনশক্তি নেয়ার সংগঠন জিসিসি। জিসিসির অনুমোদিত বাংলাদেশের 26টি মেডিকেল সেন্টার মিলে গামকা। কাতার বাদে অন্য দেশগুলোতে যেতে মেডিকেল চেক আপে গামকা থেকে স্লিপ নেওয়া বাধ্যতামূলক। আর এখানে হয়রানি ও ভোগান্তিতে নাকাল হন বিদেশ গমনেচ্ছুরা।
এই ধকল কাটিয়ে উঠলেও মেডিকেল সেন্টার আছে আরও অনিয়ম ও হয়রানি। গামকার প্রেসিডেন্টের আল রিয়াদ মেডিকেল সেন্টারে গিয়ে পাওয়া গেল এমন নানা অভিযোগ। তোমার এসসিবি একটা ভাইরাস আছে, তোমার লিভারের প্রবলেম। তারপর আমি পপুলারে একটা টেস্ট করালাম, তারপর পপুলারে বললো যে নেগেটিভ, মানে কোনো সমস্যা নেই। এখন আমি নিশ্চিত হওয়ার জন্য আমি গুলশানের ল্যাবেড হসপিটালে আর একটা টেস্ট করাইছি, সেটার মধ্যে আমার একই, মানে একবারে নেগেটিভ, আমার কোনো প্রবলেম নাই। এই যে ব্লাডের সমস্যা, SBSS করাম চেক আপ করছি, ফ্রি টু, কোনো সমস্যা নেই। লাইভ দেখুন, আমাদের ডাক্তার, আমাদের প্রফেসর আছেন, বুঝছেন না, যিনারা আছেন, আমাদের এখানকার রিপোর্টটাই ফলো করতে হয়। এখানেই কথা হয় এক যুবকের সাথে, যিনি এমন সব সমস্যার সমাধান করে দেন টাকার বিনিময়ে। এবার গামকা মহাসচিবের অ্যারাবিয়ান মেডিকেল সেন্টার, এখানেও ভোগান্তির কমতি নেই। তারা বলছে ঠিক আছে, রিপোর্ট ব্যক্তি আছে, এটা সব ঠিক আছে, এটা সব ঠিক, এটা এখান থেকে বলে ঠিক না। সমস্যা থাকলে সমাধান অবশ্যই আছে, সেই জিনিসটাই কিন্তু সে বলতেছে না। যদিও বাড়তি টাকা খরচ করলেই মিলবে সমাধান খুব সহজেই। বাইরের ওই টেস্টটা আপনি কতটুকু শিওর যে সে তার নিজের রক্তটাই দিয়ে টেস্ট করেছে কিনা? এই অনিয়মে বেশি প্রভাব খাটায় আল গোফলি মেডিকেল সেন্টার। বলছে যে এক্সরে সমস্যা, এক্সরে আর ব্লাড দেওয়ার পরে 300-600 টাকা নিয়ে এরপরে ফিট, 600 টাকা নেওয়ার পরে ফিট হয়ে গেছে। হ্যাঁ, ফিট হয়ে গেছে। সেন্টারটির সামনেই থাকেন মুশকিল আসান। পরীক্ষায় যাদের সমস্যা দেখানো হয় তাদের খুঁজে বের করে সমাধানই যার কাজ। 5000 টাকা লাগবে যদি সাক্ষাতে থাকে, যদি ব্লাড নেয় 5000 টাকা হবে না। তবে বনানীর এই সেন্টারে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে চটে ওঠেন মালিকের ভাগ্নে পরিচয় দেয়া একজন। বলেন না, আমার সোর্স আর ভাই একটা যে কোনো একটা লোক অভিযোগ করবে তো ভাই, আমার সোর্স, আমার রিপোর্ট আপনি দেখবেন। গামকার সদস্য মেডিকেল সেন্টারের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে রয়েছে এমন অভিযোগ। ওখানে হয়রানি হয়, ওখানে দালাল আছে, কিন্তু প্রতারণা হয়, অনেক কিছু ঘটনা ঘটে। স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল, সেখানে গামকা নিয়ে অনেক কথা হয়েছে। হয়তো গামকার সাথে আমাদের প্রবেশ করার মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটি বসবে। গামকার এমন হয়রানি বন্ধে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নবমী বিহিত পূজার মধ্য দিয়ে পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঢাক, কাঁসা আর উলুধ্বনি সহ ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে অর্ঘ্য দেন পুরোহিত ও অনুরাগীরা। আগামীকাল বিজয়া দশমীতে দুর্গা দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। মহালয়ার মাধ্যমে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার যে সূচনা হয়েছিল, নবমীতে এসে তাতে বেজে উঠেছে বিচ্ছেদের সুর। মহাষ্টমীর সন্ধ্যায় সন্ধি পূজায় শ্রী রামচন্দ্রের প্রতি সন্ধির আহ্বান করেছেন রাবণ। সেই ধারাবাহিকতায় নবমীর সকালে নবমী বিহিত পূজার মধ্য দিয়ে অসুরের বিনাশ নিশ্চিত হয়েছে। সেই সাথে পৃথিবী থেকে সকল অশুভকে নিশ্চিহ্নের আশাও করছেন পূজারীরা। মা যুগে যুগে এইভাবে এই ধরাধামে এসে পৃথিবীর সকল অশুভ শক্তি ধ্বংস করেছেন এবং শুভ শক্তি উদয় করেছেন। মায়ের সন্তানগণ এই পৃথিবীতে সুন্দরভাবে, ভালোভাবে, শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, মায়ের কাছে আমরা এই আকুল আবেদন জানাচ্ছি। অসুর বধের পর এবার দেবীর স্বামীর বাড়ি কৈলাসে ফেরার পালা, তাই বিষাদ ভর করেছে ভক্তদের মনে। এরপরও দেবীর চরণে অঞ্জলি দিয়ে তাদের আশা, সকল সাম্প্রদায়িকতাকে বিনাশ করে মঙ্গলময়ী দেবী সবার মনে শান্তি প্রতিষ্ঠা করবেন। ভাবতেও খারাপ লাগছে, কাল মা বিদায় নেবে, কিন্তু মা কাল বিদায় নেবে বলে যে আজ আমাদের আনন্দকে কোনো নষ্ট হয়ে যাবে সেটা না। সবাই যেন সুস্থ থাকে, দেশ যেন সুন্দর ও পরিচ্ছন্ন থাকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। পরবর্তী বছরে মা আসা পর্যন্ত যেন সবাই সুখে শান্তিতে থাকে। নানা প্রতিকূলতার আশঙ্কা সত্ত্বেও এবছর নির্বিঘ্নে পূজার অনুষ্ঠানাদি করতে পারায় স্বস্তি ছিল অনেকের মাঝেই। সারা বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশা করি ঘটবেও না। চেক আপ করে মানুষ ঢুকাচ্ছেন, এটা তো মোটামুটি স্বস্তি, তারপরও শঙ্কা তো থেকেই যায়। গত কিছুদিন আগে যত বাজে একটা অবস্থা ছিল, তো সেই ক্ষেত্রে মোটামুটি এখন একটু স্বস্তি ফেলা যাচ্ছে এই সিকিউরিটি সিস্টেমটা দেখে। মঙ্গলবার বিজয়া দশমীর সকালে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে মূল পূজা। বিকেলে দেবী দুর্গার বিসর্জনে ভক্তদের আরও একটি বছরের অপেক্ষা শুরু হবে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা।
নতুন বিতর্কের জন্ম দিয়ে শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বাকযুদ্ধ। মঞ্চে হাসি বিনিময় করলেও শুরুতে হাত না মেলানোয় এবার সমালোচিত হয়েছেন দুজনেই। এছাড়া নারী ইস্যুতে পাল্টাপাল্টি নাস্তানাবুদ করতে কেউ কাউকে ছাড়েননি। এদিকে CNN পরিচালিত জরিপে এবারের বিতর্কেও জয়ী হিলারি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হিলারি ও ট্রাম্পের দ্বিতীয় দফার বিতর্ক তত আন্তরিক পরিবেশে হবে না তার আভাস ছিল আগেই। বাংলাদেশ সময় সকাল 7টায় সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে বিতর্ক মঞ্চে দুই প্রার্থীর হাত না মেলানোর নজির সৃষ্টি হলো মার্কিন ইতিহাসে। এছাড়া তাদের ব্যক্তিগত বিদ্বেষ ও আক্রমণাত্মক ভাষা ব্যবহারকে নোংরা বলে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যমগুলো। এবারের বিতর্কে উঠে আসে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি, আইএসের উত্থান, ওবামার স্বাস্থ্য বীমা, ট্রাম্পের আয়কর ও হিলারির ইমেইল কেলেঙ্কারি সহ নানা ইস্যু। ট্রাম্পের আয়কর তথ্য প্রকাশের দাবি আবারও জানিয়েছেন হিলারি। আর প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইমেইল কেলেঙ্কারির জন্য হিলারিকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে এবারের বিতর্কে এসব বিষয়কে ছাপিয়ে গেছে নারী ইস্যু নিয়ে ব্যক্তিগত পাল্টাপাল্টি আক্রমণ। নারী ইস্যুতে ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলেছেন হিলারি। নারীদের নিয়ে এসব অশালীন মন্তব্যই বলে দেয় ট্রাম্প আসলে কেমন মানুষ। এসব মন্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি আসলেই হোয়াইট হাউসের অনুপযুক্ত। জবাবে ট্রাম্প চেষ্টা করেছেন হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নারী ও যৌন কেলেঙ্কারির বিষয়গুলো সামনে আনার। বিল ক্লিন্টনের কুকর্মের কাছে আমি কিছুই না, আমার তো শুধু কথা খারাপ, আর বিল ক্লিন্টনের কাজ ছিল খারাপ। তিনি করে দেখিয়েছেন, আমার চেয়ে তিনি বেশি খারাপ। শেষ দিকে বাকযুদ্ধটা হয়ে ওঠে আরও কদর্যময়। এ অবস্থায় দুই প্রার্থীকে পরস্পরের ভালো দিক সম্পর্কে বলার অনুরোধ জানান এক দর্শক। বিতর্ক পরবর্তী CNN পরিচালিত জনমত জরিপে এবারও জয়ী হয়েছেন হিলারি, পেয়েছেন 57% সমর্থন, আর ট্রাম্প পেয়েছেন 34%। হিলারি ও ট্রাম্পের তৃতীয় ও শেষ বিতর্ক হবে 19 অক্টোবর লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ে। শাকিলা সুলতানা, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রিকেট, ডাচ বাংলা ব্যাংক রকেট সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে খেলতে বাংলাদেশ ও ইংল্যান্ড দুদলই এখন বন্দরনগরী চট্টগ্রামে। 12 অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। এরপর চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়ামে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। বিকেলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুদলের ক্রিকেটার ও কর্মকর্তারা পৌঁছলে কড়া নিরাপত্তায় তাদের নিয়ে যাওয়া হয় টিম হোটেল রেডিসন ব্লুতে। বাংলাদেশ ও ইংল্যান্ড দলের ক্রিকেটারদের জন্য নেওয়া হয়েছে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র্যাব ও পুলিশের পাশাপাশি ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে আছে সোয়াট টিমের সদস্যরাও। সিটি মেয়র ও বিসিবি সহ সভাপতি আজম নাসির উদ্দিন জানিয়েছেন, চট্টগ্রামের তৃতীয় ও শেষ ওয়ানডে সহ প্রথম টেস্ট ম্যাচ আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় সভা শেষে একথা জানান তিনি। এবার একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন পরিবেশে এই ট্যুরটা হতে যাচ্ছে এবং যার কারণে আমাদের এটা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এটি আরও গুরুত্ব দিয়ে আন্তরিকতার সাথে করা যায় সেই চেষ্টাটা আমাদের করতে হবে। এখানে সফলতা কিন্তু কোনো বিকল্প নেই, চেষ্টা না আমাদের করতেই হবে। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। ব্রিটেনের হাউস অব কমন্সের ছায়া মন্ত্রিসভায় শিক্ষা বিষয়ক দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। সেবার ক্ষেত্রে জনবল সংকটকেই মূল সমস্যা মনে করেন বিমানের নতুন MD ও CEO। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ব্রিটেনের হাউস অব কমন্সের ছায়া মন্ত্রিসভায় শিক্ষা বিষয়ক দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।
ব্রিটিশ এমপি অ্যাঞ্জেলো রাইনারের সঙ্গে একত্রে এই দায়িত্ব পালন করবেন তিনি। 2015 সালে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে ব্রিটিশ এমপি হওয়ার পর থেকেই দেশটির বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন টিউলিপ সিদ্দিক। শিক্ষা বিষয়ক দায়িত্ব পাওয়ার পর তার লক্ষ্য দেশটির প্রি স্কুল শিশুদের সপ্তাহে কমপক্ষে 30 ঘন্টা বিনামূল্যে চাইল্ড কেয়ার সেবা দেওয়ার। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে দেখতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় অসুস্থ সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার আরোগ্য কামনা করেন তিনি। প্রবীণ এই নেতার পাশে কিছু সময় কাটান দলের অন্য নেতারাও। পরে সাংবাদিকদের মাহবুবুল আলম হানিফ জানান, গত শনিবার ঢাকেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সুরঞ্জিত সেনগুপ্ত। এরপরই তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় হাসপাতালে। হার্টের জটিলতা সহ দীর্ঘদিন নানা শারীরিক সমস্যায় ভুগছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তার সুস্থতা কামনা করে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাহবুবুল আলম হানিফ। সেবার ক্ষেত্রে জনবল সংকটকেই মূল সমস্যা মনে করেন বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। জানিয়েছেন, সংকট উত্তরণে এরই মধ্যে জনবল নিয়োগ সহ আধুনিক যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের উন্নতি দৃশ্যমান হতে আরও মাস 6 লাগবে বলেও জানান তিনি। আকাশে শান্তির নীড় এই স্লোগান নিয়ে 1972 সালে যাত্রা শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। তবে দীর্ঘ 40 বছরের পথ চলায় সেবার মান নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে যাত্রীদের। তার উপর আছে অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগও। অবস্থা উত্তরণে বিমানকে কোম্পানি করা হয়েছে, নিয়োগ দেয়া হয়েছিল বিদেশি ব্যবস্থাপনা পরিচালকও। দুদফা বিদেশি এমডির পর এবার স্বদেশি কারো উপর আস্থা রেখেছে নতুন পরিচালনা পরিষদ। দায়িত্ব নিয়েই মনোযোগ দিয়েছেন বিমানের সেবার মান উন্নয়নে। যেসব জায়গায় ম্যান পাওয়ারের স্বল্পতা অত্যন্ত ক্রিটিক্যাল, সেসব জায়গাগুলো আইডেন্টিফাই করে বোর্ড আমাদেরকে সেসব জায়গায় জনবল নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে এবং সেই অনুযায়ী আমরা জনবলের নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি। কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ অলরেডি হয়েও গেছে। 61 কোটি টাকার জিনিস কেনা প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ের দিকে আছে। এগুলো আসতে 3 থেকে 6 মাস লাগে। জনবল সংকটে ব্যাগেজ হ্যান্ডলিংয়ে উন্নতি করা না গেলেও কার্গো হ্যান্ডলিংয়ে যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেন মোসাদ্দেক আহমেদ। ব্যাগেজ হ্যান্ডলিং অনেক চেষ্টা করতেছি আমরা, এটা তেমন কোনো উন্নতি আমরা এখনও ঘটাতে পারিনি। কারণ দুটো, ম্যান পাওয়ারের স্বল্পতা, আরেকটা হলো ইকুইপমেন্ট, বিশেষ করে যে গ্রাউন্ড সার্ভিস সাপোর্ট ইকুইপমেন্ট, এটা স্বল্পতা। আমাদের যে কার্গোগুলো আসতো এগুলো বেতে পড়ে থাকতো। এয়ারক্রাফটের অপারেশনে ঝুঁকির মধ্যে হচ্ছে, এখন বেতে কোনো কার্গো থাকে না। কার্গো যে এখন একেবারে স্যাটিসফ্যাক্টরি একটা পর্যায়ে এসছে তা না, তবে আমাদের কার্গো হ্যান্ডলিংয়ে যথেষ্ট উন্নতি হয়েছে। আগামী 2-1 বছরের মধ্যে বহরে নতুন আরও কয়েকটি উড়োজাহাজ যোগ হলে বিমানের শিডিউল সংকট দূর হবে বলে আশা তার। তবে ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালুর বিষয়ে কোনো আশার কথা জানাতে পারেননি নতুন এমডি। ক্যাটাগরি 1-এ আসার আগে আমাদের নিউ ইয়র্কে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে। মাত্র 4 দিনের ব্যবধানে আবারও জঙ্গি হামলার শিকার হল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। জঙ্গিদের সাথে গুলি বিনিময়ে আহত 1 সেনা। চট্টগ্রামে লাকি গ্রাউন্ডে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে জয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ। ফাস্ট বোলার তাসকিন জানিয়েছেন, সিরিজ জিততে মুখিয়ে আছে দল। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবারে শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মাত্র 4 দিনের ব্যবধানে আবারও জঙ্গি হামলা শিকার হল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। জঙ্গিদের সাথে গুলি বিনিময়ে আহত হয়েছে 1 সেনা। দুপক্ষের পাল্টাপাল্টি হামলা চলছে এখনও। ভোর 6:30 নাগাদ জঙ্গিরা পাম্পোরের সরকারি যুব প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান নেওয়ার খবরে যৌথ বাহিনী ভবনটি ঘিরে ফেলে। সেনা, পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ও বোমা হামলা হলে 1 সেনা আহত হয়। ধারণা করা হচ্ছে অন্তত 3 জঙ্গির মধ্যে 2 জন বহুতল ভবনটির ভেতরে অবস্থান নিয়েছে। কাশ্মীরে চলমান সহিংসতার কারণে প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ থাকায় ভেতরে কেউ ছিল না, তাই কেউ জিম্মি নেই বলে নিশ্চিত করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর। জঙ্গিরা পাকিস্তান ও ভারতের মধ্যে
প্রবাহিত ঝিলাম নদীপথে নৌযান নিয়ে প্রবেশ করেছে বলেও জানান তিনি। গেল ফেব্রুয়ারিতেও এই যুব প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গি হামলায় 5 সেনা ও 3 জঙ্গি সহ 9 জন। সংবাদ শেষ করব তার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চীনা প্রেসিডেন্টের ঢাকা সফর সম্পর্ক জোরদারের আশা বিশ্লেষকদের। চীনের সঙ্গে উৎপাদনশীলতা সহযোগিতা চুক্তির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। জঙ্গিদের আটকের বদলে হত্যা করায় প্রশ্ন দেখা দিয়েছে জনমনে, বলেছেন মির্জা ফখরুল। হত্যার মাধ্যমে জঙ্গিবাদ দমন অসম্ভব, মন্তব্য জাফরুল্লাহ চৌধুরী। দেশের সুপ্রতিষ্ঠিত হাসপাতালগুলোকে পাশ কাটিয়ে নিজেদের পছন্দের সেন্টারগুলোতে বিদেশ গমনেচ্ছুদের চেক আপ করাচ্ছে গামকা, ব্যাপক হয়রানির শিকার সাধারণ মানুষ। মহানবমীতে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। বিসর্জনের মধ্য দিয়ে কাল শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।